এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধাম যাত্রাপথের সৌন্দর্য, বাবাকে দর্শনের অভিজ্ঞতা, জিএমভিএনের হিমলোক টেন্ট কলোনি, সঙ্গে দিয়েছিলাম হেলিকপ্টার, ঘোড়া, পিঠু ও পালকি সম্বন্ধে সমস্ত রকমের তথ্য। আর আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো নবনির্মিত কেদারনাথ ধাম করিডোর, আদি শঙ্করাচার্য সমাধিস্থল, ভৈরবনাথ মন্দির, আর সেই সঙ্গে শেয়ার করব কেদারনাথ থেকে হরিদ্বার পৌঁছানোর অভিজ্ঞতা। চলো তাহলে হর হর মহাদেব বলে শুরু করি আজকের ভিডিও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে উচ্চতম শ্রী কেদারনাথ ধাম থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 7ই মে, আর এখন সময় সকাল 5:53। আমি এখন রয়েছি কেদারনাথ মন্দিরের কাছে, এই জিএমভিএনের হিমলোক টেন্ট কলোনিতে। এবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। কালকে বৃষ্টি পড়ছিল বলে ভীমশিলা বা পেছন দিকে যে আদি শঙ্করাচার্য স্ট্যাচু রয়েছে ওগুলো দেখা হয়নি। এখন গিয়ে ওগুলো দেখবো। তোমাদেরকে যদি এই জিএমভিএন হিমলোক টেন্টের রিভিউ বলি, ঠিকঠাক, মানে খুব যে ভালো তা নয়। টয়লেট আমাদের মতো যারা রয়েছে তারাই নোংরা করছে। 4টে কোমর টয়লেট আছে ওয়েস্টার্ন, আর বাকি ইন্ডিয়ান। গরম জল খাওয়ার জন্য অ্যাভেলেবেল, ফ্রি। চান করলে 100 টাকা বালতি। এখানে রাত্রিরে ডিনার ইনক্লুডেড এই টাকার মধ্যে। ইনফ্যাক্ট চা সকালবেলা 30 টাকা দিয়ে কিনে খেলাম। আজকে যদি তোমাদেরকে প্ল্যান বলি, এখান থেকে এখন মন্দির দর্শন করে প্রথমে যাব ভৈরবনাথ মন্দিরে। নেবে এসে তোমাদেরকে চেষ্টা করব এখানে যে করিডোর তৈরি হচ্ছে সেটা একটু দেখানোর, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এবার দেখি আজকে কি হয়। যদি তাড়াতাড়ি নামতে পারি তাহলে চলে যাব হরিদ্বার বা ঋষিকেশ, আর যদি দেরি হয় তাহলে হয়তো সোনপ্রয়াগে থাকবো। আমার ব্যাগটা তো সোনপ্রয়াগেই রয়েছে, বড় ব্যাগটা। এইটা হচ্ছে হেলিপ্যাড। এই বরাবর পুরো রাস্তা সোজা আসছে এই অবধি। এখান থেকে এই ব্রিজ পার করে তোমাদেরকে এই যে সিঁড়ি আছে এখান থেকে যেতে হবে মন্দিরের দিকে। তোমরা এখান থেকে মন্দির ছোঁয়াটা বোঝা যাচ্ছে না, ঠিক এইটার পেছন দিকেই আছে মন্দির। আর এইটা হচ্ছে নতুন করিডোর। আর এই দিকে সিঁড়ি দিয়ে নেবে, এই যে ব্রিজটা আসছে মন্দাকিনী নদী পার করে, এই ব্রিজটা দিয়ে চলে এলে এই রাস্তা দিয়ে যেতে হবে। এইখান থেকে গিয়ে এরম নিচের দিকে ওই যে দেখছো দূরের টেন্টগুলো, ওই ছেলেগুলো ঢুকছে। একবার জুম করে দেখাই এই জায়গাটা। এটা হচ্ছে হিমলোক টেন্ট কলোনি জিএমভিএনের। এছাড়াও যদি তোমরা বলো, এখানে প্রচুর টেন্ট আছে, প্রচুর এরকম মানে ব্যবস্থা করেছে আর কি। এগুলো সব প্রাইভেট, মোটামুটি 500, 600, 700 টাকা করে পার হেড নিচ্ছে। এখানেও রয়েছে। তবে এই জায়গার একটা খুব ভালো জিনিস হচ্ছে, আমরা আছি একদম মাঝখানে, চারদিকে বরফে ঢাকা পাহাড়। দেখো বুঝতে পারবে, চারদিকটা শুধু বরফে ঢাকা পাহাড়। জায়গাটা দারুণ সুন্দর। আর সকালে দেখাচ্ছিল এখানে -3 ডিগ্রি। ঠান্ডা আছে, খুব ভালো ঠান্ডা, তবে এখানে হাওয়াটা তুলনামূলক কম। আর আরেকটা জিনিস বলি, আমি এখানে বুক করেছিলাম মার্চ মাসে 23 না 24 তারিখ হবে, তখন 1000 টাকা নিয়েছিল। এখন তো অনলাইনে দেখেছিলাম দাম বেড়েছে, 1200 না 1300 এরকম একটা কিছু দেখেছিলাম। আর যারা কালকে স্পট বুকিং করেছে, যারা দরদাম করতে পারে, তারা 800 টাকায় পেয়েছে রাত্রিরে ডিনার সমেত। এই নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এইটা এবারে নতুন, তোমাদেরকে দেখাই। এখানে এই আরতি করবার একটা প্রথা শুরু হয়েছে এই বছর থেকে।
যদি আমি আরতি দেখতে পাইনি কালকে। এইটা হচ্ছে নতুন করিডোর কেদারনাথ মন্দির যাওয়ার জন্য মার্ক করছে পুরো একদম। দেখি এটা দিয়েই যাই, যদি মানে পুরোটা হয়ে গিয়ে থাকে তোমাদেরকে দেখাতে পারবো। এখানে ঢুকতে গেলে কিন্তু টোকেন চেক করিয়ে ঢুকতে হবে। আমার কালকের ডেটের টোকেন ছিল, যদিও কিছু বলিনি। শ্রী কেদারনাথ ধাম আপকা সুখদ সুরক্ষিত এবং সফল यात्रा की हार्दिक शुभकामनाएं। চা কফি সব পাওয়া যাবে এখানে। এখন মন্দিরের সামনে ভিড় দেখো কত, বেশ অনেকটাই কিন্তু হাঁটতে হবে। এখানে যদি বড় লাইন হয় বসার জায়গাও করেছে, বেশ ভালো সিস্টেম। এখানে জুতো রাখার জন্য 10 টাকা সিস্টেম, আর ব্যাগ রাখার জন্য 20 টাকা। আজ সকালে মারাত্মক ভিড়, প্রচুর ভিড় হয়েছে। হর হর মহাদেব। কেদারনাথ মন্দিরের পেছন বরাবর এই সাইডে রয়েছে চোরাবাড়ি গ্লেসিয়ার। 2013 সালে যখন ক্লাউড বাস্ট হয়ে হরপাবান এসেছিল, ওই গ্লেসিয়ারে ওখান থেকেই জল আসে। পুরো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যত কিছু ছিল সব কিছু ধ্বংস করে এদিকে মন্দিরের দিকে আসছিল। আর তখনই এখানে হঠাৎ করে এই ভীমশিলা প্রকট হয়, যার জন্য এই মন্দিরটা বেঁচে যায়। সবাই মিলে দেখো এখন ভীমশিলা পুজো করছে। এই হচ্ছে ভীমশিলা। মন্দিরের পেছনে এখানে ভীমশিলা, আর এই দিকে গেলে শঙ্করাচার্য সমাধিস্থল। আদি শঙ্করাচার্য ছিলেন হিন্দু ধর্ম পুনর্জাগরণের অগ্রদূত। তিনি ভারত জুড়ে সকল ধর্মীয় তীর্থস্থানের মানচিত্র পুনর্গঠন করেন, যার মধ্যে এই কেদারনাথ ধামও ছিল। 8ম শতাব্দীতে তিনি কেদারনাথ যাত্রা করে এই মন্দির ও আশেপাশের অঞ্চলকে সংগঠিত ও পুনর্জীবিত করে হিন্দু তীর্থযাত্রাকে মূল স্রোতে ফিরিয়ে আনেন। 32 বছর বয়সে আদি শঙ্করাচার্য কেদারনাথের এই স্থানেই মহাসমাধি গ্রহণ করেছিলেন। তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে 2021 সালে 12 ফুট উঁচু স্ট্যাচু উন্মোচন করা হয়। আদি শঙ্করাচার্য সমাধিস্থল দেখে এবার আমরা যাব ভৈরবনাথ মন্দির বা ভৈরব মন্দির। মন্দিরের পাশ থেকেই রাস্তা আছে, সোজাই দেখা যাচ্ছে আমার একদম সামনে, কিন্তু চড়াই রাস্তা, পুরোটাই চড়াই। এখানে একটা ভান্ডারা রয়েছে দেখো, আলোয়ার ভান্ডারা। 2রা মে থেকে 23শে অক্টোবর, মানে যতদিন কেদারনাথ ধাম খোলা থাকবে ততদিন অবধি। এদিকেও প্রচুর ক্যাম্প রয়েছে। দেখো এখান থেকে মন্দির লেখা আছে 300 মিটার, 1 কিলোমিটার ছিল কেটে দিয়ে 300 মিটার লিখেছে। এইটা হচ্ছে পুরো জায়গাটা, দারুণ সুন্দর লাগছে। আর মন্দির যদি বলি, এই পেছন দিকটা হচ্ছে মন্দির। এখানে হেলিপ্যাডের জন্য 4খানা জোন করা আছে। দেখো 1, 2, 3, 4। এখান থেকে লোকরা নামলো, এখানে লোকরা উঠছে।
আমি এখন ভৈরব বাবার মন্দিরের ঠিক সামনে একটা উঁচু জায়গায় বসে রয়েছি। চারপাশের একটা সুন্দর ভিউ আছে, সেটা এনজয় করছি। দূর থেকে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, সেটাও দেখছি। আর কিছু কথা মাথায় এলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদিও জানি না তোমাদের কথাটা ভালো লাগবে কি না, একমত হবে কি না, বা কমেন্টে গালাগালি খাবো কি না। আজকে যখন আমি শঙ্করাচার্য সমাধিস্থলে ওখানে ছিলাম, তখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, যারা সোশ্যাল মিডিয়া ভিডিও করো, ইউটিউবে ভিডিও করো, তোমরা যদি মন্দির প্রাঙ্গণে ভিডিও করো বা ধরা পড়ো, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, মোবাইল কেড়ে নেওয়া হবে। ভালো কথা, আমরা যারা ভিডিও বানাই শালীনতা বজায় রেখে ভিডিও বানাই। আমি সেই সব ক্রিয়েটারদের কথা বলছি না যারা এখানে এসে নাচছে বা কেউ কাউকে প্রপোজ করছে, সেটাকে মানে কেদারনাথ মন্দিরের সামনে। যারা শালীনতা বজায় রেখে ভিডিও করে, তারা অনেক মানুষ যারা এখানে আসতে পারছেন না বা হয়তো কোনোদিনও পারবেন না, তাদেরকে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে পারবে। এটা আমার মনে হয়। নো ডাউট গর্ভগৃহতে ছবি তোলা অ্যালাউ নয়, ঠিক আছে। এমন অনেক জায়গাতে হয়েছে, তোমরা হয়তো অন্যের ভিডিওতে দেখেছো, গর্ভগৃহের বিগ্রহর ছবি বা ভিডিও দেখিয়েছে। আমি অনেক জায়গায় ছবি ভিডিও তুলেছি অজান্তে। আমি যদি কোনোদিনও কোনো মন্দিরে ঢোকার সময় দেখি যে এখানে ছবি ভিডিও তোলা যাবে না, আমি কোনোদিনও রেকর্ড করি না বা ছবি তুলি না। বা আমি যদি ছবি তুলেও নিই, অনেক জায়গায় এরকম আছে যেগুলো আমি তুলে ফেলেছি, তারপরে দেখেছি এখানে অ্যালাউ নয়, বা আমাকে হয়তো কেউ বলেছে যে এখানে অ্যালাউ নয়, আপনি তুলছেন কেন। আমি সেইগুলো তোমাদেরকে দেখাই না। হ্যাঁ, একদম ঠিকই, আমরা কোনো মহৎ কাজ করছি না। যারা ইউটিউব করছে বা প্রফেশনালি এটা করার চেষ্টা করছে বা করছে, তারা টাকা ইনকামের জন্যই এটা করছে। উত্তরাখণ্ডকে তো এমনিই দেবভূমি বলা হয়, তাছাড়াও এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গে অন্যতম বলা হয়, এটা মহাদেবের বাসস্থান। সেই জায়গায় এই যে মানে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করা হচ্ছে, এত টেন্ট বানানো হয়েছে, এত লোকালরা দোকান দিয়েছে, গভর্নমেন্ট এখানে হোটেল বানাচ্ছে, এখানে হেলিকপ্টারের ব্যবস্থা করা রয়েছে, মন্দিরের পুরো করিডোর তৈরি করা হচ্ছে। এগুলো কি ইনকামের জন্য নয়? এখানে ম্যাক্সিমাম মন্দির থেকে বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি যখন হয়, তখন দেখবে ইউটিউবে লাইভ স্ট্রিম করা হয়, লোককে দেখানো হয়। যখন কপাট খোলা হয় সেই দিন প্রচুর প্রেস আসে। যখন কোনো ভিআইপি মানুষ হয়, তারা গর্ভগৃহতে গিয়ে ছবি তোলেন, তাদের জন্য নিয়ম আলাদা, প্রেসের জন্য নিয়ম আলাদা, এখানকার লোকাল লোকেদের জন্য নিয়ম আলাদা, এখানকার মন্দির কমিটির জন্য নিয়ম আলাদা। কেদারনাথ সিনেমা যেটা দেখিয়েছিল, রামবাড়ার ওখানে একটা সিন ছিল যেখানে সবাই মিলে বসে কথা বলছে যে শ্রদ্ধালুরা আসবে, তাদের থাকার ব্যবস্থা করা উচিত। সেখানে যে হিরো ছিল আমাদের সুশান্ত সিং রাজপুত, সে বলছে যে আমাদের ওয়াদিতে যতটা লোড নিতে পারবে সেই অনুযায়ী ব্যবস্থা করা উচিত। সেরকম আমার দেখে না এখানে মনে হলো, জানো তো, এখানে অত্যাধিক ব্যবস্থা। এই যে এত কনস্ট্রাকশন হচ্ছে, তার কোনো বিপরীত এফেক্ট না পড়ে যায় পরিবেশে। যাই হোক, বাদ দাও, অনেক কথাই বলে ফেললাম, হয়তো এত কিছু আমার দায়রার মধ্যে পড়ে না। দেখো, মনের কথা শেয়ার করতে করতে তোমাদের আসল কাজের কথাটাই বলা হয়নি। এই যে রাস্তাটা 300 মিটার বা 350 মিটার যাই হোক না কেন, এটা কিন্তু বেশ খাড়াই। আমি একটু আগে উঠবার সময় একটা দোকানে চা খেয়েছি। এখানে 30 টাকা করে স্ট্যান্ডার্ড সব দোকানই চা পাওয়া যায়। তো ওখানে আমি লাঠি ভুল করে রেখে চলে এসেছি। আমার কিন্তু পায়ে বেশ ভালোই চাপ পড়ছিল। তো তোমরা যখন আসবে কথাটা মাথায় রাখবে। আর নিচে ইনফ্যাক্ট পিঠু পাওয়া যায়, শারীরিক কোনো মানে অক্ষমতা থাকে তাহলে আলাদা ব্যাপার। আদারওয়াইজ আমার মনে হয় না নেওয়ার দরকার আছে বলে। একটু আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠলে আরামসে উঠে যাবে। তবে হ্যাঁ, যখন বৃষ্টি পড়ে এই জায়গাটা কিন্তু একটু স্লিপারি হয়ে যায়, যেহেতু স্লোপ একটু বেশি। কিছু জায়গায় সিঁড়ি আছে, কিছু জায়গায় স্লোপ আছে, একটু দেখে নেওয়ার দরকার। এখন ইউটিউব ডিসলাইকটাকে হাইড করে দিয়েছে, যে ডিসলাইক দেখা যায় না, যে একটা ভিডিওতে কতগুলো ডিসলাইক আছে, মানে অডিয়েন্সদের জন্য। আমি তো দেখতে পাই। আমি যা যা কথা বলেছি, এটা আমার চ্যানেলের হয়তো মোস্ট ডিসলাইকড ভিডিও হবে। এখন বাজে 7:30, চেষ্টা করবো 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে। এখানে একজনের দোকান রয়েছে, উনি কথা বলতে পারেন না। এটা হচ্ছে ভৈরব বাবা মন্দির যাওয়ার রাস্তায় পড়বে। তোমরা যদি চাও এখান থেকে প্রসাদ কিনে ওনাকে হেল্প করতে পারো। আর আগে যদি ভৈরব বাবার মন্দির দর্শন করো, তাহলে কেদারনাথ মন্দিরের জন্য তোমরা এখান থেকে প্রসাদ কিনতে পারবে। দেখো, চাইলে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা যদি চাও ডোনেট করতে পারো। বাবার মন্দিরের একদম পেছনেই রয়েছে অমৃতকুণ্ড। ভক্তরা এখানে মাটির তলা থেকে জল সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে যান। এছাড়াও মন্দিরের ডান দিকে 3টি নন্দী মুখাকৃতি নলের মাধ্যমেও জল বেরোচ্ছে। স্থানীয় মানুষদের কাছে জেনেছিলাম এটাও অমৃতকুণ্ডেরই জল।
চলো এবারের মতো কেদারনাথকে বিদায় দেওয়ার পালা। জয় বাবা কেদার, হর হর মহাদেব। তুমি যদি ডাকো আবার আসবে, নিশ্চয়ই আসবে। রেডি হয়ে গেছি, এখন বাজে 8:45। আমরা এখান থেকে শুরু করছি একবারে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, হেঁটেই যাব। তোমাদেরকে নেটওয়ার্কের কথাটা বলে দিই, এখানে এয়ারটেল জিও দুটোরই 5G আছে। এয়ারটেল খুব স্লো কাজ করছে আর জিও ম্যাক্সিমাম জায়গায় খুব ভালো কাজ করছে, এটাই হচ্ছে ডিফারেন্স। চলো এবার হাঁটা শুরু করি, এবার দেখা যাক কতটা দূর পৌঁছতে পারি, কতক্ষণ লাগে। আজকে তুলনামূলক ইয়েটা কম হবে, মানে খাটনিটা কম হবে আর ভিডিও তোলা কম হবে। আশা করছি টাইম একটু হলেও তো কম লাগবেই। হর হর মহাদেব, জয় বাবা কেদার। এটা হচ্ছে দর্শনের লাইন, টোকেন দিয়ে টাইম অনুযায়ী এন্ট্রি করতে হবে। তোমরা চেষ্টা করো একদম ভোরবেলা ওই 5টার সময় মন্দির খোলে তখন, আর না হলে সন্ধেবেলা দর্শন করে নিতে, তাহলে ফাঁকায় ফাঁকায় দর্শন হয়ে যাবে। সকালবেলা করে এখানে ভিড় বেশি হয়, লোকে স্নান টান করে পুজো দেয়, সেজন্য অনেকটা ভিড় বেড়ে যায়। এখানে রেজিস্ট্রেশন কাউন্টারের ঠিক উল্টো দিকেই HDFC আর SBI ATM রয়েছে। আপাতত SBI বন্ধ, HDFCটা খোলা আছে। তোমরা চাইলে এখান থেকে ফেরবার সময় পালকি, পিঠু এগুলো করতে পারো। সামনে ঘোড়াপাড়াও থেকে ঘোড়া করতে পারবে। ইনফ্যাক্ট তোমরা যদি চাও হেলিকপ্টারে ফিরবে, একবার হেলিকপ্টারে ওখানে গিয়ে কথা বলতে পারো, যদি অনস্পট কিছু পেয়ে যাও সেই অনুযায়ী যেতে পারবে। এখানে প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে, তোমরা চাইলে কিনে পুজো দিতে পারো। তবে একটা জিনিস দেখলাম, এখানে প্রত্যেকটা ধামে এরকম ব্যাগ করেও বিক্রি হচ্ছে, অনেকে কিনছে, তোমরা চাইলে ওগুলোও কিনে নিয়ে যেতে পারো। এইদিকে রয়েছে স্বর্গারোহিণী কটেজ, সব থেকে ভালো পজিশানে। এখান থেকে সোজা গেলে এই যে গেটটা দেখছো, তারপরেই রেজিস্ট্রেশন চেক হবে, টোকেন দেবে, আর ওখান থেকে ডান দিকে গেলেই মন্দির। আর আমি ছিলাম হচ্ছে পেছন দিকে, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে গুপ্তকাশীর জন্য বোর্ডিং হবে, এদিকে শিরসি আর এদিকে ফাটা। এখানে 4খানা হেলিপ্যাড রয়েছে, বা 4খানা স্পট রয়েছে একটা গোটা হেলিপ্যাডের মধ্যে। প্রচণ্ড হাওয়া, লোক নামলো, ও লাগে চড়াই নিয়ে আসবে, লোক উঠছে। বাহ, এটা দারুণ একটা জিনিস দেখলাম। ভবিষ্যতে কখনো হেলিকপ্টারে আসা বা যাওয়া যে কোনো একটা সাইড করবো, দেখা যাক। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি 3টে ধামে গেলাম, 3টে ধামে কিন্তু টোকেনের ওরকম ইম্পর্টেন্স নেই। প্রচুর মানুষ টোকেন ছাড়াই চলে যাচ্ছে, তারপর টোকেন নিয়ে ওটা গেটের সামনেই দেখে নিচ্ছে, টাইমিং মেনটেন হচ্ছে না। কালকে যখন আমি ইনফ্যাক্ট এখানে এসেছিলাম কেদারনাথে, আমার টাইম অনুযায়ী আমি গেছি, স্লট অনুযায়ী, এমন না যে আমি আগে চলে গেছি, কিন্তু কেউ চেক করেনি। আমার কাছে টোকেনটা ছিল। সকালে যখন আমি করিডোরে ঢুকছিলাম তখন আমার থেকে টোকেন চাইলো, আমি দেখালাম, কালকে টোকেনে দেখলাম হয়ে গেছে। এখন যে ভিড়টা হয়েছে সেটা কিন্তু টোকেনের টাইমিং অনুযায়ী ওরা অ্যালাউ করছে। মানে ধরো তোমার টাইমিং আছে 2টো থেকে 3টে, তোমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। যদি এখন তার আগে ফাঁকা হয়ে যায় তখন তোমাদেরকে অ্যালাউ করবে, নাহলে তোমার টাইম স্লট অনুযায়ী হবে। এটা মাথায় রেখে চলো,
এদিকে ভিডিও করতে করতে 15-20 মিনিট কাটিয়ে ফেলেছি। এটাই হচ্ছে আমার, ভিডিও করছি, টাইম চলে যাচ্ছে, আন্দাজ নেই। এটা প্রথমবার, পরের বার থেকে অসুবিধা হবে না। আমি জেনে যাবো যে কোথায় কি ভিউ রয়েছে, কোথায় দাঁড়িয়ে ভিডিও করা যাবে, সব কিছুগুলো আগে থেকে প্ল্যান থাকবে। এখানে অক্সিজেনের ক্যান পাওয়া যাচ্ছে 1000 টাকা করে। আমরা এসে পৌঁছে গেলাম ঘোড়াপাড়াও। বেশিক্ষণ হয়নি, কটা বাজে? 9:21। তবে একটা জায়গায় পা স্লিপ করেছিল, একটু দেখে শুনে নামবে, অসুবিধা হবে না। কারণ নামার সময় তো আমাদের স্পিড বেড়ে যায়, আর আমরা ওভার কনফিডেন্ট হয়ে পড়ি যে তাড়াতাড়ি নেমে যাবো। গৌরীকুণ্ড 13.5 কিলোমিটার, জঙ্গল চাট্টি 10, ভীমবলি 5 হবে বোধ হয়, না 8.5, বিগলেঞ্চলি 3.5। দেখো এখানে লেখা রয়েছে 2023 সালের মেসেজ, আপনি पैरों से ही यात्रा कर पुण्यफल प्राप्त करे, জেলা পঞ্চায়েত রুদ্রপ্রয়াগ। ভিজে থাকলে এই জায়গাগুলোই ডেঞ্জার, স্লিপ করে, কারণ স্লোপ আছে প্লাস সিঁড়ি মতো, এগুলো দেখে দেখে নামতে হবে। দেখো আমার একবার করলো। দেখো আমি এসেছি 2.46 কিলোমিটার, এখন বাজে 9:29। আর বোর্ডে দেখো 2.5 কিলোমিটার শ্রী কেদারনাথ টেম্পল। আমার মনে হয় এখানে যে ডিস্টেন্স লেখা আছে ওটা ঠিক, বা খুব বেশি হলে হয়তো 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটারের ডেভিয়েশন হতে পারে। আমার কালকে ভুল হয়ে গেছে। আমি এই মানে আর কি যে ট্র্যাকিংটা আছে, হাইকিং ট্র্যাকিং, ওটা আমি অন করেছিলাম, কিন্তু 2-3 বার যেখানে দাঁড়িয়েছি পজ করেছি, তারপরে যখন হাঁটা শুরু করেছি তখন অন করতে ভুলে গেছি। এই করে করে আমার লাস্ট অবধি হয়েছিল 15.5। আমার হিসাবে আরও 1.5 কিলোমিটার মতো আমি মানে ট্রেকিংটা ছাড়া হেঁটেছিলাম। ওই 17-র কাছাকাছি ধরে রাখতে পারো, গৌরীকুণ্ড যেখান থেকে আমি শুরু করেছি। এই ঘোড়াদেরকে উঠিয়ে উঠিয়ে অ্যাক্লিমেটাইজ করা হচ্ছে যাতে অক্সিজেনের সাথে খাপ খেয়ে যায়। কাল থেকে না পরশু থেকে বোধহয় চালু হবে ঘোড়া। আমি লাস্ট 25 মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছি। ওই জাস্ট ওই ওপর থেকে নামলাম, নেবে যেই বরফের এই জায়গাগুলো রয়েছে ওখানেই। এখানে সিগন্যাল ভালো, জিও খারাপ, ভোডাফোন এয়ারটেল কাজ করছে। ফাইনালি আমার টিকিট বুক হয়ে গেছে কালকে রাত্রিরের। এটা M2 থার্ড এসি ইকোনমিতেই ট্রাই করে পেয়ে গেছি, কারণ এটাতে লোকে পরে ট্রাই করে, আগে থার্ড এসিতে করে। একটা টিকিট বুকিংয়ের জন্য কী না কী করতে হয়। 25 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, খিদে পেয়েছে, তার উপরে আবার আগে ওয়ালেটে টাকা ঢুকিয়েছি 2300 টাকা, যাতে ওই মানে ইউপিআই স্ক্যান করো এ করো, ওই ঝামেলাগুলো যাতে না থাকে। তারপরে হয়েছে। আর রোদ্দুর উঠেছে তো বেশ ভালো লাগছে ওয়েদারটা, ঠান্ডাটা কম লাগছে। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আমি বারিলিঞ্চলির এখানে একটা দোকানে খাবার খেলাম, আলু পাওয়াটা 70 আর চা প্রথমে বলেছিল 20। যেই টাকা দিতে গেছি তখন বলে 100, চা 30 টাকা। যে আমাকে বলেছিল তাকে আমি বললাম, সে বলছে না 20 টাকা দাও। এখানে ম্যাক্সিমাম দোকানে সেম কেস, তোমাকে প্রথমে বেশি বলবে, তারপর বলবে ডিসকাউন্ট দিয়ে দিলাম, কমিয়ে দিলাম, এইসব হবে। আর আমরা মোটামুটি 4.2 বা 4.3 কিলোমিটার মতো টোটাল নেমে গেছি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম
কালকে যখন গেছিলাম এটা ছিল না, রাত্রিরে বৃষ্টি হয়েছে, এটা পড়েছে। কি অবস্থা! এখন বাজে 12:14। আমি এই রাস্তাটা দিয়ে নামলাম, আর এই যে ঘুরে এটা চলে যাচ্ছে রামবাড়ার ব্রিজের দিকে, যেটাতে আমি এসেছিলাম। আর এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা যেটা তোমাদেরকে বলছিলাম যে ওই উল্টো পার দিয়ে আসছে সেইটা। আমি যেহেতু এটা দিয়ে এসেছি, এবার এটা দিয়ে যাব, এই দিকটা দিয়ে। এতক্ষণ ভিডিও করিনি, বেশ তাড়াতাড়ি নামা হচ্ছে। আর এই যে জাংশন পয়েন্টের একটু আগে থেকে বাড়িতে কথা বলছিলাম, এখানে নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ করছে। এই যে জাংশন পয়েন্টটা, আগের দিন পুলিশটা আমাকে বলেছিল এই রাস্তাটা দিয়ে আসতে, যেটা দিয়ে আমি আসিনি আর কি। এটা দিয়ে ঘোড়া, পালকি, তারপরে এই যে ডলি বা পিঠু যাই বলো, এদেরকে পাঠাচ্ছিল। আমি এসেছিলাম ওই বাঁদিকের রাস্তাটা দিয়ে। যতই বলি কালকে এই হেঁটে ওঠা বা সারাদিনে যে প্রত্যেক দিন বাস জার্নি, যমুনাতে হেঁটে ওঠা নামা, শরীরে তো একটু হলেও এফেক্ট পড়ে, বলে তো লাভ নেই। তবে হ্যাঁ, ভগবানের দয়ায় আর আমার হাঁটা অভ্যেস থাকার জন্য পা ব্যথাটা সেভাবে হয়নি। যতবার হয়েছে, দিনের দিন হয়েছে, আবার কমে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি পুরো ফ্রেশ। তবে হ্যাঁ, পিঠের ব্যথা আবার হচ্ছে। কালকে হালকা একটু হয়েছিল ওঠবার সময়, আজকে এখন পিঠের ব্যথাটা ভালো আছে। এই নাবজি তো, পায়ের আঙুলের ডগাগুলো প্রচণ্ড ব্যথা লাগছে, পায়ের পাতার তলাটা ব্যথা লাগছে। যাই হোক, তোমাদের কথা বলে দিই, তোমরা যখন আসবে, আমরা তো কেউই জানি না যে আমাদের শ্বাসকষ্ট হবে কি হবে না, সঙ্গে করে কর্পূর রাখবে। আমি কর্পূর এনেছিলাম, তোমরা যদি নর্থ সিকিমের ভিডিওটা দেখে থাকো, ওখানে আমি কিনেছিলাম, ওই কর্পূরটাই এনেছি। এখনও পুরো সিল প্যাকই রয়েছে, ইউজ করার দরকার পড়েনি। আমি মেনলি কী করছিলাম, টাইমে জল খাচ্ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, একটু করে চা খেয়েছি, জল খেয়েছি, তো সেই জন্য আমার খুব একটা এফেক্ট পড়েনি। হ্যাঁ, আমি একটা জিনিস যেটা ভুল করেছি, যদিও আমার ওর জন্য কোনো ক্ষতি হয়নি বা কিছু হয়নি, সেটা হচ্ছে আমি ওআরএস এনেছিলাম, সেটা আমি গুলে খাইনি। ওটা খেলে হয়তো আরেকটু বেটার লাগতো। তোমরা যখন আসবে, তোমরা ওআরএস নিয়ে আসবে বা ইলেকট্রল নিয়ে আসবে, গুলে ওটা মায়ের সাথে একটু একটু করে খাবে, জল খাবে, পারলে ম্যাগি বা স্যুপ জাতীয় আইটেম, একটু গরম জাতীয় কোনো জিনিস। এছাড়াও এখানে মোটামুটি 500 মিটার অন্তর অন্তর বেশিরভাগ জায়গায়, আর কিছু জায়গায় 2 কিলোমিটার অন্তর অন্তর হেলথ পয়েন্ট রয়েছে। তোমার যদি শরীর খারাপ হয়, ওখানে গিয়ে অক্সিজেন লেভেল চেক করাতে পারো, বা ওরা মানে ইয়েটাও চেক করবে, ওটা কী বলে, ব্লাড প্রেশারটাও চেক করে যে তোমার শরীর ঠিক আছে না খারাপ হচ্ছে। যদি খুব বেশি খারাপ হয় তাহলে নিচে নেমে যেতে বলবে, যদি মডারেট খারাপ হয় তাহলে ওখানে হয়তো থেকে যেতে বলবে, যদি জায়গা থাকে। আর যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বলবে যে একটুখানি গ্লুকোজ খাও, একটুখানি গ্লুকন-ডি খাও, বা ইলেকট্রল ওআরএস খাও, উঠে যাও, এরকমই হয়তো হবে। চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই। এখানে 60 বছর, 65 বছর, 70 বছরের মানুষকে আমি হাঁটতে দেখেছি। মেনলি মনের জোরটাই আসল। আর চেষ্টা করবে সকালে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তে। তোমরা যদি পারো 4টে, 4:30, 5টার মধ্যে বেরিয়ে পড়বে, ঠিক এদিক করতে করতে 12-13 ঘন্টা আরামসে উঠে যাবে। शिवाय नमः शिवाय ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। এইদিকে মোটামুটি 300-400 মিটার হলে ভীমবালি, আর এই দিকে গিয়ে নিচে নামলে হচ্ছে রামবাড়া। এখান থেকে দুভাগে রাস্তা ভাগ হয়। এই যে রাস্তাটা দেখছো ওই সাইডে, ওটা দিয়ে ঘোড়া খচ্চর যায়, প্লাস হেঁটে যাওয়া যায়। আর এটা দিয়ে হেঁটে যাওয়া যায়, বা ওই পালকিরা হয়তো যায়, আমি ওটা শিওর না। এবার আমি যখন গেছিলাম তখন আমি এই রাস্তা দিয়ে গেছিলাম, আর এখন ফিরলাম আমি ঘোড়ার রাস্তা দিয়ে। আমি ইনফরমেশনের জন্য অনেক ভিডিও দেখেছিলাম। এই যে ঘোড়ার রুটটা তোমাদেরকে বললাম, সব ভিডিওতে বলা আছে যে এটা চড়াই বেশি, ডিস্টেন্স বেশি। এটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স বেশি, চড়াই কম। আর তোমাদের ঘোড়াদেরকে ফেস করতে হবে। আর তোমরা যদি ইনফ্যাক্ট পুলিশকে জিজ্ঞাসা করো যে কোন রোডের চড়াই কম, পুলিশ কিন্তু এই ঘোড়া খচ্চরের রুট দিয়েই পাঠাবে। আর ইনফ্যাক্ট ওরা বলে যে 50 পা হয়তো বেশি হবে, খুব একটা ডিফারেন্স নেই। তবে আমার মনে হলো একটু ডিস্টেন্স বেশি। उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्
এই পেছনের যে দোকানটা আছে ওখান থেকে একটা চা খেলাম, যাওয়ার দিনও খেয়েছিলাম এখান থেকে চা আর পরোটা। ওই তোমাদের বলেছিলাম না যে ম্যাগির সাথে পরোটাও খেয়ে নিয়েছি লোভ করে, এই দোকানটাই। এটা হচ্ছে 88 নম্বর পোল। গৌরীকুণ্ড থেকে যখন উঠবে তখন মোটামুটি ওই 2.5 কিলোমিটার ওপরে। ভালো খাবার, লোকটার ব্যবহার খুব ভালো, কথাবার্তা বলে। একজন এই বয়স্ক মানুষের গ্রুপ এসেছিল, একটা চা নিল, একটা কাপ এক্সট্রা। এবার বলছে নাও নাও, কোনো অসুবিধে নেই, কার কী সমস্যা থাকে আমরা তো জানি না। ভালো। পৌঁছে গেছি কেদারনাথ যাত্রা মার্গের মেন গেট। চলো, আর মোটামুটি 500-600 মিটার মতো বাকি পার্কিং এরিয়াটা। এখানে ঘোড়াদের জন্য গরম জল রাখা রয়েছে। গৌরীকুণ্ড 500 আর সোনপ্রয়াগ হচ্ছে 5.5, এটা হচ্ছে ডিস্টেন্স। এখানে আমি জায়গায় জায়গায় রাস্তা পরিষ্কার করছি। পৌঁছে গেছি। এখানেই আছে মা পার্বতীর মন্দির আর তপ্তকুণ্ড। 3:15, মানে টোটাল লাগলো 6 ঘন্টা 30 মিনিট। এখন বাজে 3:22। আমি এসে গেছি পার্কিংয়ের কাছে, আর মোটামুটি 150 মিটার মতো বাকি। প্রচণ্ড পা ব্যথা হচ্ছে, প্রচণ্ড। কালকে উঠে আমার এত কিছুই হয়নি, কিছুই হয়নি সেই হিসাবে। এখন দেখি এখান থেকে 50 টাকা দিয়ে শেয়ার গাড়ি সোনপ্রয়াগ, আবার হেঁটে তারপরে তোমার হোটেলে। ওখানে গিয়ে আগে ব্যাগটা নেব, কারণ কালকে রাত্রিবেলা আমার ট্রেন 11:45 হরিদ্বার থেকে। আমি এখনও বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করিনি, ওটা করব, না হলে আমাকে আবার দেহরাদূন ছুটতে হবে। এখানে গাড়ি নামানোর জন্য প্রায় 500-600 মিটার লম্বা লাইন পড়ে গেছে, সেই জন্য আগেই নেমে পড়ে হাঁটছি। আর জীবনে প্রথমবার একা থাকার সুবিধা হয়েছে। আমি মাঝখানে বসতে যাচ্ছিলাম, আমাকে বলছে আপনি একা? বলছি হ্যাঁ। বলছে তাহলে সামনে বসুন, কারণ এখানে এই যে শাটেল সার্ভিস আছে নিয়ম, সামনে একজন, পেছনে 8 জন, মানে একদম পেছনে 4, মাঝখানে 4। এখন বাজে 4:26। আমি ব্যাগ নিয়ে একবারে হোটেল থেকে বেরিয়েই গেলাম। এখানে এসে আধ ঘন্টার মতো বসেছিলাম, ভাবলাম কি করা উচিত। তারপর দেখলাম যে এগিয়েই যাই, কারণ কালকে রাত্রিরে ট্রেন আছে। তারপর যদি কোনো কারণে কালকে গাড়ি না পাই বা গাড়ি পৌঁছোতে লেট করে, তখন মুশকিল হয়ে যাবে। আজকে রুদ্রপ্রয়াগ, হরিদ্বার, ঋষিকেশ, দেহরাদূন যেখানে পারবো চলে যাব। কালকে সকালে যা হবে দেখা যাবে। সেই সকালে একটা পরোটা খেয়েছিলাম, আর সারাদিনে বোধহয় 3-4 বা 5টা চা খেয়েছি। এটা হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়ার বৃত্তান্ত। তোমাদেরকে একটা কথা বলতে পারি, পাহাড়ে চড়াই করা কঠিন, মানে হাঁপিয়ে যায় মানুষ, কিন্তু নামাতে কিন্তু খুব কষ্ট। হয়তো তাড়াতাড়ি নেমে যাই আমরা, কিন্তু পায়ে ব্যথাটা কিন্তু অনেক বেশি হয়। উঠলে অত পা ব্যথা হয় না, বা গা হাত পা ব্যথা হয় না। সেক্ষেত্রে গরম জলে চান করতে পারলে খুব ভালো, বা গরম জলে পা চুবিয়ে রাখলে ব্যথা অনেকটা কমে যায়। তবে আমার মনে হয় আমার পায়ে ফোস্কা পড়ে গেছে ডান পাটায়। দেখা যাক, রাত্রিরে জুতো খুললে তখন বোঝা যাবে। আজকে আমার কপালে হাঁটাই রয়েছে। আগের দিন এই জাস্ট পার্কিংয়ের এখানেই ট্যাক্সি ইউনিয়ন, এই যে লাল কালারের দেখছো, ওটাই বলেছিল 1000 টাকা। ঋষিকেশ বলেছিল না হরিদ্বার বলেছিল মনে নেই, মোট কথা 1000 টাকা বলেছিল শেয়ারিং। আজকে গেলাম, বললো এখান থেকে না, সীতাপুর থেকে, মানে আরও মোটামুটি 500 মিটার 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, যেখানে বাস থেকে এসে নেমেছিলাম ওই জায়গায়। দেখি
তেমন হলে যদি রুদ্রপ্রয়াগে বাস পাই, ওই বাসে উঠে পড়ে ওই রুদ্রপ্রয়াগে যে হোটেলে 2 রাত্রি ছিলাম, মানে বদ্রীনাথ যাওয়ার আগে আর বদ্রীনাথ থেকে ফিরে, সেই হোটেলেই তেমন হলে থেকে যাব। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে সীতাপুরের দিকে, আর উপরের রাস্তাটা ত্রিযুগী নারায়ণ মন্দির। মোটামুটি 13 কিলোমিটার রাস্তা ধরে বাই রোড। হেঁটে গেলে শর্টকাট আছে, 7-8 কিলোমিটার মতো হবে। সোনপ্রয়াগের বিখ্যাত পার্কিং, বিশাল বড়। আমি কোনোদিনও এত বড় পার্কিং কোথাও দেখিনি। জানি না তোমরা দেখেছো কি না, যদি দেখে থাকো কমেন্টে জানিও। এটা হচ্ছে সীতাপুর পার্কিং, বাস পার্কিং কাম গাড়ি পার্কিং। এখানে হিং, কেশর, শিলাজিৎ এসব বিক্রি হচ্ছে। কেশর নাকি 50 টাকায় 4খানা কৌটো। ভগবান, মেনলি যত ট্রাভেলার বাস আসে যাত্রী নিয়ে, তারা সবাই এখানেই পার্কিং করে। প্লাস শেয়ারিং গাড়ি নাকি এখান থেকেই ছাড়ে। দেখি কোথাকার পাওয়া যায়। ফাইনালি একটা হরিদ্বারে বাস পেয়েছি। সিট জানি না, জানলার ধারে একটা জায়গাতে ব্যাগ রেখেছি। কন্ডাক্টরের মারাত্মক অ্যাটিটিউড, এদিকে হবে না, ওদিকে চলে যাও, পেছনে চলে যাও, সামনে কেন বসেছো, এইসব চলছে। তোমাদেরকে একটু পরে ভাড়াটা আপডেট করছি। আর কতক্ষণ লাগবে আমি জানি না, তবে আশা করছি মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগা উচিত। এখন বাজে 4:58। চলো বাসে গিয়ে উঠি, যখন ছাড়বে তোমাদেরকে আপডেট দেবো, ভাড়াটা সবই জানাবো। আর হরিদ্বার কখন পৌঁছচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে সেগুলোও জানাবো। এটা হচ্ছে বাসের টিকিট, 550 টাকা। আর এটা 2x2 এর বাস। এটা ঋষিকেশের বাস বেরিয়ে গেল। এই হরিদ্বার ঋষিকেশ রুটে যতগুলো বাস আছে সব এখানে দাঁড়াচ্ছে। দেখো এই পেছনেটা আমাদের। আর এই জায়গাটা হচ্ছে পিমলি হোটেল। এখন বাজে 1:13। আমরা এসে পৌঁছে গেলাম হরিদ্বার। এই সামনের দিকে মনে হয় রেলওয়ে স্টেশনটা। হ্যাঁ এই তো বাস স্ট্যান্ড, আর উল্টো দিকে রেলওয়ে স্টেশন। দিল্লির বাস বেরোচ্ছে এখান থেকে। ওদেরকে রুমটা দেখিনি, 126 নম্বর রুম। এদিকে খাট রয়েছে, কম্বল, 2টো বালিশ, একটা কুশান। এখানে ডেকোরেশনের জন্য কিছু ছবি রয়েছে, এটাও নাকি ভেঙে গেছে। যাই হোক, ওপরে এবং ফল সিলিং করা, লাইট ফাইট ভালো আছে, পাখা, এদিকে এসি। এটা এখনও খুলে দেখিনি। ওকে, এমন জিনিসপত্র রাখার জায়গা, একটা টিভি, এখানে একটা সাবান দিয়েছে, আর এদিকে টেলিফোন, ইন্টারকম। এদিকে একটা ছোটো টেবিল, এখানে একটা টেবিল মতনই, এখানে জল, গ্লাস, এদিকে আয়না। আমি বিধ্বস্ত আমি। এটা বাথরুম, বেসিন, বালতি, কোমোড, ওপরে গিজার। তো প্রথমে বলি হোটেলের কথা। এটা হচ্ছে হোটেল সিটি সেন্টার, একদম স্টেশনের উল্টো দিকে। এখানে ট্যারিফ নন এসি বলেছিল 800, এসি 1000। এবার সমস্যা হচ্ছে আমার ট্রেন আজকে, মানে টেকনিক্যালি 8 তারিখ 8ই মে রাত্রির 11:45। আর এখানে চেক আউট হচ্ছে 12টা। অতএব আমাকে 2 দিনের ভাড়া দিয়ে 2000 টাকা দিয়ে রুম নিতে হয়েছে। নন এসি নিতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে ঘুমটা খুব দরকার। আর আমি জানি না যে আমি কতটা বাইরে বেরোবো। আমি শুধু হয়তো ওই
এখান থেকে ডিরেক্ট বাসগুলোর ভাড়াগুলো জেনে নেবো আর শেয়ার গাড়ির ভাড়াগুলো জেনে নেবো। আর খুব বেশি হলে আমি হয়তো সন্ধ্যা হতেই দেখতে যাবো। আর আমার এনার্জি নেই, মানে গা হাত পা না এমনিই ব্যথা। ডাইরেক্ট আমি কেদারনাথ থেকে নেমেছি সোনপ্রয়াগ হয়ে সীতাপুর হয়ে, তোমরা দেখেছো। তার উপরে ঘুমের খুব অভাব। তো আজকে এখানে শান্তি করে ঘুমোবো, তারপর ট্রেনে এসিতে শান্তি করে ঘুমোতে যাবো, গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সব ভিডিওগুলো এডিট করে রেডি করে দেবো। এটা হয়ে গেল এই হোটেলের কথা, আমার এখানে পৌঁছানোর কথা। ও বাসের কথাটাও বলে নিই, বাসের জার্নি খুব ভালো, নো ডাউট। কিন্তু একটা জিনিস আমি যেটা এখানে ফিল করলাম, এখানে বাসের না কোনো ফিক্সড ভাড়া নেই। যেমন আমাদের বাসে ভাড়া নিল 550 টাকা, ওখানেই একজন বলল আমরা এসেছিলাম এই বাসে করেই 500 টাকা। এবার আমি প্যাসেঞ্জারের কথা শুনবো না কন্ডাক্টরের কথা শুনবো, ভগবান জানে। তারপরে সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের ডাইরেক্ট বাস আছে, একজন বলল 700 টাকা ভাড়া, একজন বলল 600 টাকা ভাড়া। দুজনেই বাসের লোক, একজন বাসের ড্রাইভার, একজন হচ্ছে ওই বাসেরই কন্ডাক্টর। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।